নমস্কার, আপনারা দেখছেন স্টার প্রোডাকশন, আপনাদের ঘরের চ্যানেল, পছন্দের চ্যানেল। এবং আমরা এই মুহূর্তে বসে আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সাংস্কৃতিক পরিষদে। শোনা যায় যে রাম জন্মানোর আগেই হচ্ছে রামায়ণ লেখা হয়েছিল, ঠিক তেমনভাবেই আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জন্মানোর আগেই হচ্ছে এই সংস্থার জন্ম, যার নাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সাংস্কৃতিক পরিষদ। আমি কি ঠিক বলছি স্যার? হ্যাঁ, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সৃষ্টি হয়েছে 1986 সালে মার্চ মাসে, কিন্তু 1970 সালে 12ই ডিসেম্বর এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংস্কৃতি পরিষদের জন্ম আমরা দিয়েছিলাম। পুরোভাগে ছিলেন যুগান্তর ও অমৃতবাজার পত্রিকার জেলা সংবাদদাতা মাননীয় শ্রদ্ধেয় শ্রী অনন্ত কুমার মণ্ডল। তার সহকারী হিসাবে আমি কামদেব শাসমল, দুজনে মিলে এই তার পরিকল্পনাকে বাস্তবায়িত করে এই সংস্থা গড়ে তুলি। পিডব্লিউডি বিভাগের সৌজন্যে এই সংস্থার এই সংগঠনের অফিস এবং কার্যালয় অন্যান্য আনুষঙ্গিক সাংস্কৃতিক কার্যক্রম পরিকল্পনা করার জন্য উপযোগী জায়গা তারা আমাদের বরাদ্দ করে দিয়েছিলেন। সেই থেকে আমরা সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রেখে প্রতি বছর সংস্কৃতি পরিষদের মাধ্যমে বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করে আসছি। 1976 সাল থেকে আমরা এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন থানার অন্তর্গত বিশেষ করে শিক্ষা, সঙ্গীত, সাহিত্য, সংস্কৃতি চর্চা, সমাজসেবা, খেলাধুলো বিষয়ে যাদের বিশেষ অবদান আছে তাদের মধ্যে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছি প্রতি বছর জানুয়ারি মাসের 26 তারিখে। সেই ট্র্যাডিশন সমানে চলেছে, তার এখনও কোনো পরিবর্তন ঘটেনি। যারা অগ্রণী ভূমিকা পালন করে আমাদের এই সমাজ গঠনের কাজে যুক্ত থেকে স্মরণীয় হয়ে আছেন, আশা করি তাদের সেই জীবন দিক থেকে শত শত ছেলে মেয়ে উজ্জীবিত হবে এবং তাদের জীবনদ্বীপ প্রজ্বলিত হলে আমাদের সুন্দর সমাজ গড়ে উঠবে। সংস্কৃতি পরিষদের এই প্রচেষ্টা ফলপ্রসূ হবে, এই বিশ্বাস আমি রাখি। স্টার প্রোডাকশনে যারা দর্শক মণ্ডলী আছেন তাদেরকে বলি যে বিভিন্ন অনুষ্ঠানের আমরা যখন শুরু করি, আমাদের সাক্ষাৎকার পর্ব যখন চলে তার শুরুতেই কিন্তু আমরা একেবারেই পুরোভাগে যাদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে তাদের সম্পর্কে আমরা বিশেষ কিছু ভূমিকা করে থাকি বা তাদের নামের সাথে আমরা পরিচয় করিয়ে দিই। কিন্তু আমার পাশে এই মুহূর্তে যারা দুজন আছে তারা মনে হয় না আমাদের জেলার বুকে তাদের নতুন করে পরিচয় দেওয়ার কিছু আছে, সেই জন্য আমাদের শুরুটা আজকে একটু অন্যান্য দিনের থেকে আলাদা করে তৈরি হয়েছে। এই মুহূর্তে আমার পাশে বসে আছেন যিনি জেলা সংস্কৃতি পরিষদ, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সাংস্কৃতিক পরিষদের অন্যতম স্তম্ভ স্বরূপ বলা যায়, একেবারে প্রথম দিন থেকে উনি আছেন। আপনাকে স্বাগত স্টার প্রোডাকশনে। হ্যাঁ, প্রথম থেকেই আমি আছি যুক্ত। যেই দিন থেকে এখানে আরম্ভ হয়েছে আমি এদের সঙ্গেই সহযোগিতা করেছি, আর সব দিক থেকে যাতে ভালো হয় সেই সবও দেখেছি, চেষ্টা করেছি আরও উন্নত হোক, এই প্রতিষ্ঠান আরও ভালো দাঁড়াক। কিন্তু এখন আমরা বড্ড হয়ে পড়েছি, আগের থেকে দুর্বল হয়ে পড়েছি, কেন সেই সব ব্যক্তি আর নেই। আর তাছাড়া আমাদের টাকা পয়সাও নেই সেই রকম যে বড় ধরনের কিছু আমরা করব। তাই সকলের কাছে আবেদন করছি যাতে দেয়, কিছু দান করেন, দিলে ভালো করে আমরা এই প্রতিষ্ঠানটা আরও উন্নত ধরনের করব। আর আরও অনেক কিছু এখানে করার ইচ্ছা আছে। একেবারে আপনার কথার সূত্র ধরে বলি যে ডায়মন্ড হারবার অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের বুকে একটা অন্যতম পর্যটন কেন্দ্র, কিন্তু যারা এখানে ভ্রমণ পিয়াসী মানুষ যারা আসেন তাদের অনেকেই জানেন না যে এই ডায়মন্ড হারবারের বুকে কিন্তু বেশ কিছু তীর্থকেন্দ্র আছে। তীর্থকেন্দ্র বলতে ধর্মীয় স্থান আমরা বুঝে থাকি, কিন্তু তীর্থকেন্দ্র কিন্তু বহুধা বিভক্ত। তার অর্থ ঠিক যেমনভাবে বলা যেতে পারে ভারত তীর্থ নীলা, সেটা আমাদের ডায়মন্ড হারবার সাব ডিভিশনের মধ্যেই আছে, ঠিক সেই রকমভাবেই বলতে গেলে কিন্তু ঋষি অরবিন্দ উদ্যান যেটা আছে শ্রদ্ধেয়
ঋষি অরবিন্দের স্মৃতিধন্য, এবং সেই সাথে হচ্ছে কাছেই নেতাজি সুভাষ বসু, হ্যাঁ, তা সেই ঘাট আছে আমাদের, হ্যাঁ, তারও স্মৃতি বিজড়িত জায়গা এটা। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে এবং সেই তীর্থকেন্দ্রের বুকে দাঁড়িয়ে একটা অসাধারণ প্রয়াসের সঙ্গী আপনি বহু বছর ধরে। তবে বলতে গেলে যে ব্যাপারটা এখনকার দিনে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর যে মানুষগুলো, সেইগুলো যত দিন যাচ্ছে কমে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এই প্রতিবেদন রেখেছেন, সবার কাছে আবেদন রাখছেন। কতটা কঠিন লাগছে আপনাদের এই কর্মকাণ্ড চালাতে গিয়ে? খুব কঠিন লাগছে, এখন সাহায্য খুব কম আসছে, আর আমরা তো সরকারি কিছু পাই না। তা সত্ত্বেও একটা স্কুল চালাচ্ছি, এখনও আমি আসি, তবে বাচ্চা বেশি এখানে আসতে চায় না। সব বড় বড় স্কুল নাম, সেখানে সব ছুট। কিন্তু আপনাদের কর্মকাণ্ডের বিষয় যদি একটু বলেন। হ্যাঁ, কর্মকাণ্ড এই স্কুলে যেটা তৈরি করা হয়েছে, খুব অভাব, গরিব যারা, তাদের অল্প পয়সা নিয়ে এইসব করা হয়েছে। এবং যে দিদিমণিরা আছেন তাদেরকেও আমরা কিছু দিতে পারি না, খুব সামান্য দিয়ে কোনো রকমে চালিয়ে রেখেছি। তা নাহলে তো এ তো অন্য জিনিস হয়ে যাবে। সেই কারণেই যাতে করে এটা আরও উন্নত ধরনের হয়, আমরা সকলকে বলছি যে কীভাবে কি করলে হয়। তাই আমার মাথায় এসেছে একটা, সেটা সবার সাথে আলোচনা করি, অরবিন্দ মিশনকে যদি এটা দেয়া যায় ভালো হবে। তারা যা খুশি করুক, কিন্তু অন্যজনকে আমরা দিতে নারাজ। আমার কাছে অনেক লোক এসেছে, কত টাকা চাই বলুন, আমাদের দিন ছেড়ে দিন, কিন্তু তবুও পড়ে মতো তবুও এখানে আসি এটাকে আটকে রাখার জন্য, যাতে করে আরও ভালো নাম হয়, ভালো উন্নত করতে পারি আমরা। এই হিসেবে আমরা এখানে আসছি। আগের মতো আর সেসব লোকের মানসিকতা নেই, যা আছে যারা এখানে আসেন বা সামান্য, আগের মতো সেসব লোক নেই। তা যাই হোক, সকলের কাছে আবেদন রইল। 1976 বলা হয়ে গেছে। যদি কোনো আমরা ভালো সাহায্য পাই তাহলে আরও উন্নত ধরনের করতে পারি, আর তা নাহলে এখানে ওই তো সব রিসর্ট করবে, এ করবে, এইসব এসে আমাদেরকে জানাচ্ছে, আমরা রাজি হইনি। যে টাকার লোভ আমাদের নেই, যাতে নাম থাকে, অরবিন্দের নাম থাকে, ওনার নাম থাকে, সেইভাবে এটাকে পরিচালনা করুক। অরবিন্দ মিশনকে দেয়া হোক বা কিছু, সেই রকম ধরনের লোক আমরা চাই। ও ডায়মন্ড হারবারের হুগলি নদী, যে জায়গাটা আমরা এই মুহূর্তে আছি, এর আমরা যদি ডান দিকটা, নদীর দিকে মুখ করে যদি ডান দিকটা দেখি, সেখানে রূপনারায়ণ এবং হুগলি নদীর সঙ্গম আমরা দেখতে পাবো। আবার ঠিক একেবারে বাঁ দিকটায় যদি যাই, সেখানে হচ্ছে গঙ্গাসাগরের মিলনস্থল, অর্থাৎ যেখানে গঙ্গা নদী সাগরে নিমজ্জিত হয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে সঙ্গম কথাটার অর্থ কিন্তু একেবারেই হচ্ছে মিলন। তো সেই মিলন ক্ষেত্রর একটা অন্যতম জায়গা বলতে গেলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সাংস্কৃতিক পরিষদ। তো সেই যে মিলন ক্ষেত্র, সেখানে তরুণ প্রজন্মের কাছ থেকে স্যার কীভাবে সাড়া পাচ্ছেন, কতখানি সাড়া পাচ্ছেন? দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, প্রতিষ্ঠাকালে থেকে 20 বছর যাবৎ যুব সমাজের যে সাড়াটা পাওয়া গিয়েছিল সাংস্কৃতিক কার্যক্রম রূপায়ণের জন্য, শহীদ স্তম্ভ নির্মাণ, নানা রকম সাংস্কৃতিক প্রতিযোগিতা, সাহিত্য সভার অনুষ্ঠান, গুণীজন সম্বর্ধনা, সাহিত্য সভা এবং বুলেটিন প্রকাশ, নানাভাবে যে কার্যক্রম নিয়ন্ত্রিত হতো এবং সহযোগিতা পাওয়া যেত তরুণ প্রজন্মে, যত দিন যাচ্ছে ততই দেখা যাচ্ছে এই সংস্কৃতি চর্চার প্রতি যুব সমাজের অনাগ্রহ বাড়ছে, এবং যার ফলে প্রবীণ মানুষদের ঘাড়ে এই পরিষদ পরিচালনার দায়িত্ব চেপে থাকায় অর্থনৈতিক দিক থেকে নানা প্রতিকূল পরিবেশের সম্মুখীন হতে হচ্ছে সংস্থাকে। সেটা একটা বড় সমস্যা। বর্তমানে বিশেষ করে আমার ধারণা ব্যক্তিগতভাবে, যে শিক্ষা লাভ করার পরেও দিশেহারা যুব সমাজ, তাদের সামনে কোনো
দৃষ্টান্ত জীবনে প্রতিষ্ঠা লাভের জন্য খুঁজে না পেয়ে তারা বোধহয় হতাশ। এটাই বোধহয় তাদেরকে বড় করে ভাবায়, যার ফলে তারা এই জীবনের সংগ্রামে ক্ষতবিক্ষত হয়ে সংস্কৃতি চর্চার প্রতি মনোনিবেশ করার মতো যে মানসিক দৃঢ়তা থাকা তাদের দরকার, সেটার অভাব ভীষণভাবে অনুভূত হচ্ছে। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। অথচ শিক্ষা সভ্যতার প্রাণ, সংস্কৃতি শিক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ। শিক্ষা এবং সংস্কৃতি, বিবেকানন্দ বলেছেন, যেটা পাশাপাশি চলতে হবে। তা যদি না হয় তাহলে কিন্তু আমাদের একটা সামনের দিকে তাকালে একটা উজ্জ্বল ভবিষ্যতের কোনো ছবি আমাদের সামনে ফুটে উঠছে না। তাই চিন্তা হয় মাঝে মাঝে, এই যুব প্রজন্মের ভবিষ্যৎ কী, আর আমাদের এই শিক্ষা সংস্কৃতি চর্চায় তারা কিভাবে কতটুকু আত্মনিয়োজিত করবে, কোন দিন তাদের সুদিন ফিরবে, কোন দিন তারা তাদের সৃষ্টিশীল সত্তাকে তাদের এই জীবনের সংগ্রামের সঙ্গে যুক্ত করে আরও প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয়েও এগিয়ে যেতে পারবে, সেই চেষ্টা কবে আসবে বা দিনটা, তার অপেক্ষায় থাকব। স্যারের কথা সূত্র ধরে বলতে হয় যে স্টার প্রোডাকশনের ক্যামেরা বিভিন্ন দক্ষিণ চব্বিশ পরগনার পথে প্রান্তরে ঘুরতে ঘুরতে আমরা এটুকু অভিজ্ঞতা সামিল হয়েছি যে তরুণ প্রজন্মের বিভিন্ন ছেলেমেয়ে যারা আছে তারা বলেন যে আজ থেকে 20 বা 25 বছর আগে যে ক্লাবগুলি প্রতিষ্ঠা হয়েছিল, তাদের কমিটিতে, ম্যানেজিং কমিটিতে যে মানুষগুলি ছিলেন, সেই কমিটিগুলোই কিন্তু একেবারে অপরিবর্তিত থেকে গেছে, এরকম একটা কথা প্রায়শই শোনা যায়। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একেবারেই বিপরীত চিত্র প্রতিভাত হলো। সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে স্যার এবং ম্যাডাম তাদের কথা থেকে যে সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি, নতুন প্রজন্মের দিকে তারা দাঁড়িয়ে আছেন এবং নতুন প্রজন্ম যখন এসে এখানে দাঁড়াবেন, তাদের হাতে পরবর্তী পতাকা তুলে দেওয়ার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবং আমাদের বিভিন্ন জায়গাতে যেরকম আমরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, পাশাপাশি আমাদের জেলার যে ঐতিহ্য, জেলার যে পরিচিতি, জেলার যা কিছু নিয়ে আমরা গর্ব করতে পারি, সেটার চর্চা করে থাকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সাংস্কৃতিক পরিষদ। সেই চর্চাকে আমরা এই জেলার সন্তান হয়ে আরও যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, তাই সকলের কাছে আবেদন রাখি, দলমত নির্বিশেষে এবং সেই সাথে কিশোর, যুবক সকলকে নিয়ে, যে আগামী দিনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সাংস্কৃতিক পরিষদের পাশে আসুন, সাথে থাকুন, জড়িয়ে থাকুন তাদের কর্মকাণ্ডের সাথে। আমার সাথে এই মুহূর্তে যিনি আছেন তার সম্পর্কে বলতে গেলে এটাই বলতে হয়, কিছু মানুষ থাকেন যারা কখনো ক্লান্ত হন না, বছরের পর বছর তারা নিরলসভাবে যে কাজে তারা ব্রতী থাকেন, বছরের 365 দিনই নিরলসভাবে সেই কাজ ত্যাগের সাথে, নিষ্ঠার সাথে প্রতিনিয়ত করে চলেন। তেমনই একজন মানুষ তপনবাবু, শ্রদ্ধেয় তপন কান্তি মণ্ডল। তপনবাবু, আপনাকে স্বাগত। স্টার প্রোডাকশনে আমিও আজকের এই অভিনন্দন জানাচ্ছি আমাদের সংস্কৃতি পরিষদের কার্যক্রমে উপস্থিত থাকার জন্য। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সাংস্কৃতিক পরিষদ এবং তপন কান্তি মণ্ডল, এই দুটো নাম বোধহয় একে অন্যের একেবারে পরিপূরক। যদিও তার সহযোদ্ধা হিসেবে এই মুহূর্তে বহু মানুষ আমাদের সারা জেলা জুড়ে ছড়িয়ে আছেন, তবু আমাদের জেলা, আমাদের একটা কথা আছে না যে আমরা হয়তো মানে একটি ধানের ওপর একটি শিশির বিন্দু, এটার সাথে পরিচিত হতে পারি না। তো সেই শিশির বিন্দুর সাথে পরিচয় করার যে ভূমিকাটা, সেটা প্রতিনিয়ত নিয়ে চলেছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সাংস্কৃতিক পরিষদ। আপনাদের কর্মকাণ্ড সম্পর্কে যদি একটু বলেন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংস্কৃতি পরিষদ সারা জেলাব্যাপী এই জেলার যে সাংস্কৃতিক ঐতিহ্য, সেইটাকে মূলত তুলে ধরতে চায়। সংস্কৃতি বলতে গেলে সাধারণত আমরা যেটা নাচ, গান, অনুষ্ঠান ইত্যাদি বুঝে থাকি, সংস্কৃতি পরিষদ কিন্তু সেইটাকে গ্রহণ করলেও প্রাধান্য দিতে চাচ্ছে না। সংস্কৃতি অর্থাৎ মানুষের জীবনযাত্রার যে মান উন্নয়ন, জীবনশৈলীর যে উন্নয়ন, তার যে উত্তরণ, এইটাই হচ্ছে সংস্কৃতির মূল বিষয়। সারা জেলার মধ্যে বিভিন্ন কাজের মাধ্যমে বিভিন্ন মানুষ তাদের সেই
জীবনচর্যার উত্তরণের পথ খুঁজে বেড়াচ্ছে। আমরা দক্ষিণ 24 পরগনা জেলা সংস্কৃতি পরিষদ সেই কাজের মানুষকে যেমন আমাদের সঙ্গে সামিল করছি, তেমনি সংস্কৃতির যে ইতিহাস, পুরাতত্ত্ব, আঞ্চলিক ইতিহাস, সাহিত্য, বিভিন্ন বিষয়ে গবেষণা, খেলাধুলা, বিজ্ঞান চর্চা, সমস্ত দিক থেকেই আমরা তার অনুসন্ধান, সংরক্ষণ এবং প্রচার, মেলা পার্বণ, ধর্মীয় ক্ষেত্রের সংস্কার, এই সমস্ত কাজ হচ্ছে সংস্কৃতি পরিষদের মূল উদ্দেশ্য। এবং এর সঙ্গে আরেকটা বড় ভাবনা, যেটা আমাদের শ্রদ্ধেয় প্রতিষ্ঠাতা সাংবাদিক অনল কুমার মণ্ডল, তার মুখ থেকে শোনা বা তার বিভিন্ন কাজের থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি, যে তিনি বলতেন আমরা যেমন বিভিন্ন ক্ষেত্রে যাওয়ার পথে নানান তীর্থস্থান দেখি, দেব দেবীর মূর্তি দেখি, সেখানে আমরা প্রণাম করি, নমস্কার জানাই, তেমনি ভারতবর্ষের যে স্বাধীনতা আন্দোলন, যাদের আত্মবলিদানে, যাদের জীবন দিয়ে, যাদের চিন্তা চেতনায় মানুষ এই দেশের স্বাধীনতার পথ খুঁজে পেয়েছে, তাদের স্মরণ করতে আমরা কেন প্রণাম জানাবো না? আমরা কেন আসা যাওয়ার পথে তাদের নমস্কার করব না? এবং সেই উদ্দেশ্য নিয়ে তিনি 1970 সালের ডিসেম্বরে সংস্কৃতি পরিষদের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা হলেও কর্মসূচি ঠিক 71 সাল এবং 72 সাল ভারতের স্বাধীনতার রজত জয়ন্তী বর্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে স্বাধীনতা সংগ্রামীদের জীবন আলেখ্য অনুসন্ধান করা এবং তাদের স্মৃতিতে শহীদ স্তম্ভ নির্মাণ করে শ্রদ্ধা জানানোর একটা প্রয়াস নিয়ে থাকেন। এবং সেই থেকে 72 সালে ডায়মন্ড হারবারে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, ঋষি অরবিন্দ উদ্যান, ঋষি অরবিন্দের 100তম জন্মবর্ষ ছিল 72 সাল এবং স্বাধীনতার রজত জয়ন্তী বর্ষ। সেই বর্ষে এখানে শহীদ স্তম্ভ নির্মাণ হয় এবং সারা এলাকার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রী এবং যুব সম্প্রদায় দলবদ্ধভাবে এই শহীদ স্তম্ভকে সম্মান জানাতে আসতো। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই প্রথাটা অনেকখানি হ্রাস পেয়েছে। বর্তমানে প্রায় আর কেউ আসে না। আমরা আগামী দিনে আবার আবেদন জানাবো যে এই জেলার ঐতিহ্যবাহী প্রাচীনতম সংস্কৃতি পরিষদ নির্মিত যে শহীদ স্তম্ভ ডায়মন্ড হারবারে অবস্থিত ঋষি অরবিন্দ উদ্যানে, এলাকার মানুষ জানুক, চিনুক, বর্তমান প্রজন্ম শহীদদের শ্রদ্ধা জানাতে এগিয়ে আসুক। আমরা শুধু ডায়মন্ড হারবারের শহীদ স্তম্ভ নয়, শহীদ স্তম্ভ নির্মিত হয়েছে ভারতের লবণ সত্যাগ্রহ আন্দোলনের প্রথম শহীদ আশুতোষ দলুইয়ের স্মরণে, নীলা লবণ সত্যাগ্রহ আন্দোলনের পীঠস্থান স্বরাজ আশ্রমে। সেখানে অন্যতম স্বাধীনতা সংগ্রামী প্রয়াত ললিতমোহন দেব শর্মা, তাঁরই ভিটে মাটিতে, তাঁরই বাগান বাড়িতে তখন চলত লবণ সত্যাগ্রহ আন্দোলন। তিনি সেই জায়গা দান করেছিলেন এবং তার সেই জায়গাতেই সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে শহীদ আশুতোষ দলুই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। প্রতি বছর 24শে এপ্রিল সেখানে সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে তার স্মরণ অনুষ্ঠান হতো, কিন্তু বিগত কয়েক বছর ধরে অনুষ্ঠান আমরা করতে পারিনি। যেমন তেমনি ললিতমোহন দেব শর্মা পরিবারের বর্তমানে যারা সদস্য, তাদের অসহযোগিতা এবং বিরোধিতা সবথেকে বেদনাদায়ক। সেই জন্য শুধু সংস্কৃতি পরিষদ নয়, স্বাধীনতা আন্দোলনের যারা গবেষক, বিভিন্ন ছাত্রছাত্রী, তারাও কোনো সময় গেলে সেখানে যথাযোগ্য সম্মান পান না। এটা আমাদের খুবই লজ্জার এই জেলাবাসী হিসেবে। এবং সংস্কৃতি পরিষদের প্রচারের যে প্রথম আশুতোষ দলুই এবং নীলাগ্রাম শ্রদ্ধেয় অনল মণ্ডলের লেখনীর মাধ্যমে এসেছিল, আমরা সেটুকুও ধরে রাখতে পারছি না শুধু তাদের পারিবারিক অসহযোগিতার জন্য। এখানে নির্মাণ করা হয়েছে
বটতলা শিল্পী সংসদ নামখানায় নির্মিত হয়েছে, নামখানা নদীর ওপারে, সেখানেও শহীদ বেদি নির্মিত হয়েছে। ফলতা থানার শিবানীপুরে সেখানে শহীদ স্তম্ভ নির্মিত হয়েছে। এবং ঋষি অরবিন্দের দেহাবশেষ পন্ডিচেরি থেকে দুবার দক্ষিণ 24 পরগনায় আনিত হয়েছে। এখানে আপনারা জানেন ফলতা মালায় অরবিন্দ আশ্রম আছে এবং ডায়মন্ড হারবারের কাছে দলনঘাটায় শ্রী অরবিন্দ ক্ষেত্র আছে। নীলা লবণ আন্দোলনের অন্যতম সহযোগী কেন্দ্র হিসেবেও মালা ময়ূরমপুরের নাম উল্লেখযোগ্য। আমরা ঋষি অরবিন্দের যে পবিত্র দেহাবশেষ দুবার 1976 সালে মালা ময়ূরমপুরে এবং পরবর্তীকালে 1985 সাল সম্ভবত ডায়মন্ড হারবার দলনঘাটায় শ্রী অরবিন্দ ক্ষেত্রে দুবার আনিত হয়েছিল এবং দুবারই সেই ঋষি অরবিন্দের পবিত্র দেহাবশেষ এই উদ্যানে সংরক্ষিত হয়েছিল। এবং ওই যে বট গাছ দেখতে পাচ্ছেন, ওই বট গাছ তলায়, এই উদ্যান বলতে কি উক্ত 2 উদ্যান? না, এই ঋষি অরবিন্দ উদ্যান। এবং তার স্মৃতিতে আপনারা দেখছেন শহীদ আত্মার বাণীমূর্তি শ্রী অরবিন্দ, তার একটা আবক্ষ মূর্তিও ওখানে বসানো আছে। ঋষি অরবিন্দের নামাঙ্কিত এই উদ্যান সেই দিক থেকে সার্থক। এবং দক্ষিণ 24 পরগনা, একটু ইন্টারাপ্ট করছি, আমি একটু আমার ক্যামেরা পার্সনকে বলবো যে ঋষি অরবিন্দের যে চিতাভস্ম সংরক্ষিত আছে দক্ষিণ 24 পরগনা জেলা সাংস্কৃতিক পরিষদের যে উদ্যানে, সেই জায়গাটা একটু দেখাতে দর্শকবৃন্দের উদ্দেশ্যে। বলুন আপনি কি বলছেন? আর কি বলবো, আর কি বিষয় বলবো? না, যেটা বলছিলেন কন্টিনিউ করুন। হ্যাঁ, যেটা বলছিলাম যে ইতিহাসের দিক থেকে দক্ষিণ 24 পরগনার যে ঐতিহ্য, যদি আমরা স্বাধীনতা সংগ্রামের কথাই শুধু বলি, যে খুব সাংকেতিকভাবে একটা কথা বলা যায় যে দক্ষিণ 24 পরগনা জেলা থেকে কিন্তুই জাতীয়তাবাদী আন্দোলনের যে জাগরণ সেটাই শুরু হয়েছিল। আমরা যাকে নবজাগরণের পিতামহ বলি, গ্র্যান্ডফাদার অফ রেনেসাঁস অফ বেঙ্গল বা ভারত, আমরা সকলেই জানি ঋষি রাজনারায়ণ, তিনি ছিলেন ঋষি অরবিন্দের মাতামহ। এই রাজনারায়ণ বসু তিনি কিন্তু আমাদের দক্ষিণ 24 পরগনার বোড়াল গ্রামের মানুষ। ঋষি রাজনারায়ণ বসু, যাকে আমরা নবজাগরণের পিতামহ বলছি, তার মাধ্যমেই নবজাগরণের সূচনা এবং তারপরে অবিভক্ত 24 পরগনার সঙ্গে যে যুক্ত হয়েছিল স্বাধীনতা আন্দোলনের যে পটভূমি, তার সঙ্গে আমরা যাদের পাই, আমরা রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ, বিপিন বিহারী পাল এবং আমাদের জেলাতে দক্ষিণ 24 পরগনার দিক থেকে বিপিন বিহারী গাঙ্গুলির বলিষ্ঠ শিষ্য ছিলেন হংসধ্বজ ধারা। প্রবীণ স্বাধীনতা সংগ্রামী চারুচন্দ্র ভান্ডারী ছিলেন গান্ধীজির অনুরাগী, বিনোবাজির প্রত্যক্ষ শিষ্য এবং তিনি ছিলেন সর্বভারতীয় ক্ষেত্রে বিনোবাজির আন্দোলনের সহকর্মী, ভুদান আন্দোলনের রাজ্য স্তরের নেতা। আমরা যেমন এখানে সশস্ত্র আন্দোলন দেখেছি, তেমনি অহিংস আন্দোলন দুটোতেই প্রত্যক্ষ করেছি। সশস্ত্র আন্দোলনের ক্ষেত্রে প্রথম যে ব্যাংক ডাকাতি সেটা হয়েছিল কিন্তু দক্ষিণ 24 পরগনার চাংড়িপোতা গ্রামে, আমরা যেটা এখন সুভাষচন্দ্রের নামাঙ্কিত সুভাষ গ্রাম বলে জানি, কোদালিয়া, সেই এলাকাতেই প্রথম ব্যাংক ডাকাতি হয়েছিল স্বাধীনতা সংগ্রামীদের দ্বারা। সেখানে আমরা পেয়েছিলাম বিপ্লবী এম.এন. রায়, নরেন্দ্রনাথ রায়, যার আসল নাম
এম.এন. রায়ের রূপেই তিনি আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছিলেন মানবেন্দ্র রায় হিসাবে। তিনিও আমাদেরই জেলার সঙ্গেই ছিলেন যুক্ত। এছাড়া হরিকুমার চক্রবর্তী প্রমুখ যারা স্বাধীনতা আন্দোলনে আমাদের জেলার নাম উজ্জ্বল করেছেন, সশস্ত্র আন্দোলনে। আর সর্বোপরি বলা যেতে পারে নেতাজি সুভাষচন্দ্র বসু, তাঁর তো পৈতৃক আবাস আমাদের এই জেলায়। তার থেকে চূড়ান্ত পর্যায়ের আর আন্দোলনকারী তো সারা ভারতবর্ষেও আমরা পাবো না। আমরা এই স্বাধীনতা আন্দোলনের যে অহিংস আন্দোলন, সেই পরিপ্রেক্ষিতে আমাদের পথিকৃৎ ছিলেন চারুচন্দ্র ভান্ডারী। তারও আগে ডায়মন্ড হারবার মহকুমা কংগ্রেস প্রথম গঠিত হয়েছিল যার নেতৃত্বে। গঙ্গাধর হালদার, যিনি ডায়মন্ড হারবার আদালতের অন্যতম আইনজীবী ছিলেন, আমরা তার নামে প্রতি বছর জাতীয়তাবাদী কর্মীদের সম্মান দিয়ে থাকি গঙ্গাধর হালদার পদক নামে। তো এই রকমভাবে দেখতে গেলে আমাদের যে নীলার আন্দোলনের কথা আমরা বলেছি, ফলতায় শিবানীপুর রেল স্টেশনে একটা যোগাযোগ কেন্দ্র ছিল, যেখান থেকে ডায়মন্ড হারবার, নীলা, মালা, মহিরামপুর এই সমস্ত জায়গায় স্বাধীনতা সংগ্রামীরা যোগাযোগ রাখত। ফলতার চালুয়াড়ি গ্রামে ছিল বিপ্লবীদের একটা গোপন আস্তানা। ডায়মন্ড হারবারের 2 নম্বর ব্লক বর্তমানে হরিদাসপুর গ্রাম, ভাদুড়া হরিদাসপুর অঞ্চলের অন্তর্ভুক্ত। আপনারা জেনে থাকবেন এই যে হরিদাসপুর গ্রামের নাম হয়েছে, এটা কিন্তু একজন বিপ্লবীর নামে, বিপ্লবী শহীদ হরিদাসের স্মৃতিতে। এই গ্রামের প্রকৃত নাম ছিল পিতে। তিনি রাজশাহী জেলে 1915 সালে সম্ভবত পুলিশি নির্যাতনে শহীদ হন। তাঁরই স্মরণে স্বাধীনতার পরবর্তীকালে এলাকার মানুষের উদ্যোগে সেই গ্রামের নামটা তাঁরই নামে উৎসর্গ করা হয়েছে। এই ধরনের আমাদের স্বাধীনতা আন্দোলনের অনেক ইতিহাস আছে, যেগুলো মূল কাহিনীতে নেই। আমরা চেষ্টা করছি আমাদের জেলার ইতিহাসে স্বাধীনতা আন্দোলনের উজ্জ্বল ইতিহাসকে তুলে ধরতে। আমাদের এখানে নানান বিষয়ে গবেষণা ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে আমরা বহু গুণী মানুষকে পেয়েছি। সাহিত্যের ক্ষেত্রে আপনারা জেনে থাকবেন, চিকিৎসার বিজ্ঞানের ক্ষেত্রে নীলরতন সরকার, সাহিত্যের ক্ষেত্রে যোগেন্দ্রনাথ বসু, যোগেন্দ্রনাথ সরকার, দুজনেই আছেন। যোগেন্দ্রনাথ বসু না, যোগেন্দ্রনাথ বসুও আছেন, যোগেন্দ্রনাথ সরকারও আছেন। আমরা যেমন আপনারা জেনে থাকবেন আধুনিক সাহিত্যের কথা সাহিত্যিক অধ্যাপক শৈবাল মিত্র, তিনি আমাদের দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। প্রয়াত হয়েছেন প্রভাত দেব সরকার, যার দক্ষিণ 24 পরগনা তথা সুন্দরবনের কৃষিজীবী মানুষের নিয়ে একটা অসাধারণ উপন্যাস আছে, ওরা কাজ করে। প্রভাত দেব সরকারের বাড়ি ফলতা থানার মালা গ্রামে। ওই গ্রামেরই আর এক কৃতি সন্তান জগন্ময় মিত্র, সঙ্গীত জগতে যিনি সুরসাগর হিসেবে পরিচিত, যার গান শুনলে আজও মানুষ আপ্লুত হয়ে যায়। সারা ভারতবর্ষের মানুষ তাকে চেনে জগমোহন নামে, বাঙালিরা চেনে জগন্ময় মিত্র নামে। তো এরকম আমাদের আজকের দিনে একেবারে শুরুর দিকে শিবনাথ শাস্ত্রী, তিনি দক্ষিণ 24 পরগনার মানুষ, জয়নগর মজিলপুর এলাকার। তিনি আমাদের বাংলা সাহিত্য সংস্কৃতির একেবারে প্রথম পর্যায়ের পুরোধা। আমাদের মধ্যে আধুনিক যুগেই আছেন অন্যতম সঙ্গীত শিল্পী হেমন্ত কুমার, শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায়। একেবারে বর্তমানকালের বিখ্যাত কবি শক্তি চট্টোপাধ্যায়, দুজনেরই বালি জয়নগরের বহরুতে। আমাদের বিপ্লবী আন্দোলনের শহীদ কানাইলাল, তিনি জয়নগরের। তো এই রকম সমস্ত দিক থেকে একটা জেলার যে উজ্জ্বল ইতিহাস আছে, এই ইতিহাসটা প্রকৃতভাবে মানুষের সামনে তুলে ধরাই হচ্ছে আমাদের ব্রত। যে কোনো দিক থেকে আমাদের খেলাধুলার ক্ষেত্রে আমাদের মঙ্গল পুরকায়স্থ, তিনি প্রয়াত হয়েছেন বছর 10 আগে। পরবর্তীকালে আমাদের ডায়মন্ড হারবারের অনেকেই কলকাতার ময়দানের ডিভিশনের প্লেয়ার ছিলেন। ডায়মন্ড হারবার, ফলতা, কুলপি, বিভিন্ন এলাকা থেকেই। এবং আমরা দক্ষিণ 24 পরগনার
প্রত্যেকটি ব্লক থেকে বিভিন্ন সময় আমাদের ওয়েট লিফটিংয়ে আমরা 2-1 বছর আগে সম্বর্ধনা দিয়েছি। ওয়েট লিফটিংয়ে ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিলেন বাঁকড়াহাট এলাকার সুখেন্দু পাড়ুই। মালয়েশিয়াতে ভারতীয় জাতীয় কবাডি দলের নেতৃত্ব দিয়েছে সঙ্গীতা মণ্ডল, রায়দিঘির গিলেট ছটগ্রামের। বা এছাড়া এরকম বিভিন্ন ক্ষেত্রে আমরা এই প্রতিভাগুলোকে যেমন খুঁজে তাদের সম্মান জানাচ্ছি, স্বীকৃতি দিচ্ছি, তেমনি এই জেলার ইতিহাসটাকে আমরা জনসমক্ষে তুলে ধরার প্রচেষ্টা চালাচ্ছি। মোটামুটি এটা বিস্তারিত বলতে গেলে আরও অনেক সময় লাগবে। আমরা যতটা সম্ভব সংক্ষেপে দক্ষিণ 24 পরগনা জেলা সংস্কৃতি পরিষদের মূল উদ্দেশ্য সম্পর্কে বললাম। আমরা যদি সময় হয় পরবর্তীকালে আবার এ নিয়ে বিস্তারিত কথা বলা যাবে। আপনারা আসার জন্য আমরা খুবই কৃতজ্ঞ। আমরা সকল স্টার প্রোডাকশনের সকল কলাকুশলীকে সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাই, সকলকে অভিনন্দন। তপন বাবুর কথা সুবাদেই বলতে হয় যে ওনারা যে চর্চা করে চলেছেন, আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামে দক্ষিণ 24 পরগনার ভূমিকার কথা বললেন, সাহিত্যের ক্ষেত্রে বললেন, এরকম বিভিন্ন ক্ষেত্র আছে। আমাদের মনে হয় আমরা এই চ্যানেলের পক্ষ থেকে আবেদন রাখছি যে আমাদের যে স্থানীয় যে স্কুল কলেজ যেগুলি আছে সেগুলোতেও যদি এই আঞ্চলিক ইতিহাস সম্পর্কে যদি চর্চা করা হয়, এবং আমার মনে হচ্ছে এখানে এসে আমাদের চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানাচ্ছি যেটা, যে এখানে দক্ষিণ 24 পরগনা সাংস্কৃতিক পরিষদের এসে আগ্রহী ছেলেমেয়েরা যেসব আছে তারা যদি আসেন এখানে, তারা অনেকখানি ঋদ্ধ হবেন এবং আমাদের জেলা সম্পর্কে জানতে উদ্বুদ্ধ হবেন। তাতে করে দক্ষিণ 24 পরগনা জেলার সন্তান হিসেবে বোধহয় কিছুটা হলেও আমরা এই মাটির ঋণ শোধ করতে পারবো, এই আশা রেখে তপনবাবু আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, আপনার আরও কাজ, এই কর্মকাণ্ড আপনাদের কাজ আরও এগিয়ে যাক এই প্রার্থনা জানিয়ে আপনাকে বিদায় জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন।